স্বাগত দীপ্ত সংবাদে, সাথে আছে আমি কাজী আসিফুজ্জামান। রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্ত হওয়ার সেই ভয়াবহ ট্র্যাজেডির 1 বছর পূর্ণ হলো আজ। গত বছরের 21শে জুলাই শিশুদের হাসি আনন্দে মুখর স্কুল প্রাঙ্গণ পরিণত হয় মৃত্যুপুরীতে। মাইলস্টোন স্কুল ক্যাম্পাসের হায়দার আলী ভবনের সামনে সকালে নিহতদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকেরা। 2025 সালের 21শে জুলাই দুপুরে বিমান বাহিনীর F-7 প্রশিক্ষণ যুদ্ধবিমান বিধ্বস্ত হলে পাইলট, শিক্ষার্থী ও শিক্ষক সহ 36 জনের প্রাণহানির ঘটনা ঘটে। মর্মান্তিক ওই ঘটনায় দেশ জুড়ে শোকের ছায়া নেমে আসে। দগ্ধ শিক্ষক, শিক্ষার্থীদের দ্রুত উদ্ধার করে রাজধানীর বিভিন্ন হাসপাতালে পাঠান ঘটনাস্থলের আশপাশে উপস্থিত স্থানীয়রা। সবচেয়ে বেশি ভর্তি করা হয় রাজধানীর বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। দুর্ঘটনার খবর পেয়ে মাইলস্টোন স্কুল ও হাসপাতালে ছুটে যান শিক্ষার্থীদের অভিভাবক ও শিক্ষকদের স্বজনরা। বিভীষিকাময় ওই দিনের ভয়ঙ্কর স্মৃতি এখনও তাড়া করে শিক্ষার্থীদের। এই মুহূর্তে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে আছেন সহকর্মী আলওয়ান খান, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। আলওয়ান, আমরা দেখলাম সকালে নিহতদের প্রতি শ্রদ্ধা জানানো হয়েছে, এছাড়া আর কোনো আয়োজন আছে আমাদের জানান? আসিফ, যেমনটি বলছিলেন, আমরা বর্তমানে অপেক্ষা করছি মাইলস্টোন স্কুলের উত্তরা যে ক্যাম্পাস, সেই ক্যাম্পাসে। এখানেই কিন্তু গত বছর 21শে জুলাই একদম 12টা কিংবা তার আগে মুহূর্তে একটি বিমান বাহিনীর একটি যুদ্ধ বিমান প্রশিক্ষণকালে কিন্তু এখানে বিধ্বস্ত হয় এবং বিধ্বস্ত হয় এই মাইলস্টোন স্কুলের হায়দার আলী ভবন। আমাদের পিছনে যে ভবনটি দেখা যাচ্ছে, এই ভবনের একদম সামনেই কিন্তু বিধ্বস্ত এবং ভবনটিও তখন ক্ষতিগ্রস্ত হয় এবং ওই বিধ্বস্তের ঘটনায় কিন্তু 28 জন শিক্ষার্থী সহ মোট 36 জন অভিভাবক এবং পাইলট, বিমানের যে পাইলট, মোট 36 জন মানুষ নিহত হয়। এবং আমরা আজকে যে এসে দেখলাম যে আজকে সেই 1 বছর পূর্তি উপলক্ষে এখানের যে অভিভাবক আছেন এবং শিক্ষার্থীরা আছেন, তারা নিহতদেরকে স্মরণ করেছেন এবং তাদের প্রতি দোয়া মাগফিরাত কামনা করেছেন, এমনটা আমরা দেখেছি। এবং বিকেল 3টার দিকে হচ্ছে এখানে আরেকটি দোয়া মাহফিল হওয়ার কথা রয়েছে। সেখানে শুধু অভিভাবকরা অংশগ্রহণ করবে, তারা হচ্ছে তাদের যে নিহত স্বজন কিংবা তাদের ছেলে মেয়ে যারা আহত হয়েছেন, নিহত হয়েছেন, তাদের প্রতি শ্রদ্ধা এবং সহমর্মিতা দেখাবেন। আমরা এখানে শিক্ষকদের সাথে কথা বলেছি। যখন এখানে বিমান বিধ্বস্তের ঘটনার পরে প্রায় 3 মাস শিক্ষার্থীদের ভিতরে একটা ট্রমা কাজ করেছে। সেই ট্রমা কাটিয়ে ওঠার জন্য এখানে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠান করেছে তারা, এবং নানাভাবে এই ট্রমা যেন কাটিয়ে উঠতে পারে তাদের মনোযোগ ফিরিয়ে আনার জন্য অথবা তাদেরকে সেই ট্র্যাজেডি থেকে ফিরিয়ে আনার জন্য নানা ধরনের উদ্যোগ নিয়েছে এই স্কুল। এমনটাই আমরা স্কুলের যে উপদেষ্টা তিনি আমাদেরকে জানিয়েছেন। তাছাড়া আমরা যদি বলি এই ঘটনায় এখনো যে শিক্ষার্থীরা আছেন, কিছু শিক্ষার্থী যখনই এখন আমরা দেখেছি আজকে সকালে, আমরা এখন কিছুক্ষণ আগেও দেখেছি এই সামনে উপর দিয়ে এই স্কুলটির ক্যাম্পাসটির উপর দিয়ে বিভিন্ন যুদ্ধ বিমান যাচ্ছে। যখনই যুদ্ধ বিমান কিংবা অন্যান্য বিমান যায় তখন এখানের শিক্ষক এবং শিক্ষার্থী তারা আতঙ্কিত হয়। এইরকম তথ্য আমরা তাদের কাছে কথা বলে আমরা জানতে পেরেছি। আসিফ, জি, ছিলেন আলওয়ান খান। আলওয়ান খান, আপনাকে ধন্যবাদ। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সঙ্গে পদ্মা এক্সপ্রেস ট্রেনের টিটির হাতাহাতির ঘটনায় রেল লাইন অবরোধ করে বিক্ষোভ করছে রাবির শিক্ষার্থীরা। ফলে রাজশাহীর সঙ্গে সারা দেশে ট্রেন যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। রসিদ ছাড়া যাত্রীদের কাছ থেকে টাকা আদায়ের প্রতিবাদ করায় বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রকে মারধরের অভিযোগ উঠেছে টিটিদের বিরুদ্ধে। এর প্রতিবাদে আজ সকালে ক্যাম্পাস সংলগ্ন এলাকায় রেল লাইন অবরোধ করে শিক্ষার্থীরা। তারা ঘটনায় জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন। ভুক্তভোগী শিক্ষার্থী ফোরকার উদ্দিন জানান, সোমবার রাতে ঢাকা থেকে পদ্মা এক্সপ্রেস ট্রেনে রাজশাহী ফিরছিলেন তিনি। এ সময় যাত্রীদের কাছ থেকে রসিদ ছাড়াই টিটিরা টাকা আদায় করায় এর প্রতিবাদ করেন ফোরকান।
এজন্য তাকে মারধর করেন টিটিরা। এ বিষয়ে আরো জানাতে রাজশাহী থেকে যুক্ত হয়েছেন সহকর্মী ইউসুফ আদনান। কথা বলবো তার সাথে। আদনান, এই পর্যন্ত কয়টি ট্রেনের সূচি বিপর্যয় ঘটেছে? পরিস্থিতি সমাধানে কোনো উদ্যোগ নেওয়া হয়েছে কি আমাদের জানান। হ্যাঁ আসিফ, আমরা দেখতে রাজশাহীর সঙ্গে সারা দেশের ট্রেন চলাচল বন্ধ হয়ে গেছে। যদি কারণটি আমি একটু জানাই যে রশিদ ছাড়া ট্রেনে কয়েকজন যাত্রী থেকে টাকা তোলার প্রতিবাদ করছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী, এবং এই প্রতিবাদ করায় আমরা দেখেছি যে শুনছি যে ওই শিক্ষার্থীকে টিটি কর্তৃক মারধর করেন। মারধরের প্রতিবাদেই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের চারুকলার সামনে রেল লাইন অবরোধ করে আসলে বিক্ষোভ করেন, এবং এর ফলে সারা দেশের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এবং ভুক্তভোগী ফোরকান উদ্দিন তিনি জানান যে গতকাল তিনি রাতে পদ্মা এক্সপ্রেস ট্রেনে তিনি রাজশাহীতে আসছিলেন। এই সময় কয়েকজন যাত্রীর কাছ থেকে রশিদ ছাড়াই টাকা তুলছিলেন একজন টিটি, এবং এর প্রতিবাদ করলে কয়েকজন টিটিরা তাকে মারধর করে এবং ট্রেন থেকে ধাক্কা দিয়ে ফেলাই দেওয়ার চেষ্টা করে। এর প্রতিবাদ করাই আসলে এসে রেল লাইন অবরোধ করে ছাত্রীরা দাবি জানান এবং 4 দফা দাবি তারা করছেন। এবং 4 দফার প্রধান দাবি হচ্ছে অভিযোগকারী টিটিকে শর্ত রেলে এসে এখানে ক্ষমা চেতে হবে, এবং 2 নম্বর যে দাবিটি সেটি হচ্ছে যে রেল কর্তৃপক্ষ তাকে একেবারে বহিষ্কার করতে হবে এবং এর বহিষ্কার সহ এবং তার বিরুদ্ধে যেহেতু ইউসুফ আদনান, আপনাকে ধন্যবাদ। বৃষ্টি ও উজানের পানিতে কুড়িগ্রামের ধরলা, তিস্তা, ব্রহ্মপুত্র ও দুধকুমার নদের পানি সমতলে বৃদ্ধি পাচ্ছে। নতুন করে প্লাবিত হয়েছে নদী তীরবর্তী চর ও নিম্নাঞ্চল। তলিয়ে গেছে গ্রামীণ সড়ক, বীজতলা, পাট ও মৌসুমি ফসলের ক্ষেত। সকাল 6টায় কুড়িগ্রাম পয়েন্টে ধরলা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার 54 সেন্টিমিটার, শিমুলবাড়ি পয়েন্ট 56 সেন্টিমিটার, কাউনিয়া পয়েন্টে তিস্তা নদীর পানি 36 সেন্টিমিটার এবং পাটেশ্বর পয়েন্টে দুধকুমারের পানি 14 সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। এদিকে গত 24 ঘন্টায় গাইবান্ধার তিস্তা নদীর পানি 5 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে, যা বিপদসীমার 36 সেন্টিমিটার নিচে দিয়ে প্রবাহিত হচ্ছে। এছাড়া করতোয়া, ঘাঘট নদীর পানি বাড়ছে। এই পানি বৃদ্ধির ফলে নিম্নাঞ্চল নতুন করে প্লাবিত হওয়ার পাশাপাশি দেখা দিয়েছে তীব্র নদী ভাঙন। নওগাঁর প্রধান দুটি নদী আত্রাই ও ছোট যমুনার পানিও বাড়তে শুরু করেছে। রাজধানীতে বৃষ্টি হলে বিভিন্ন সড়ক ও ফুটপাতে নোংরা পানিতে তৈরি হয় জলাবদ্ধতা। এতে একদিকে পানিতে ভিজে নষ্ট হচ্ছে হকারদের বিক্রির পণ্য, অন্যদিকে ক্রেতা সংকটে বেচাকেনাও নেমে আসে শূন্যের কোঠায়। জলাবদ্ধতার এই চক্রে পড়ে চরম লোকসানের মুখে ক্ষুদ্র ব্যবসায়ীরা। বৃষ্টি হলেই রাজধানীর বিভিন্ন এলাকায় জমে যায় পানি, তার ফলে সৃষ্টি হয় জলাবদ্ধতা। এর ফলে সবচেয়ে বড় ধাক্কাটি খান রাজধানীর হকাররা। অল্পতেই তাদের পণ্য ভিজে যায়, ফলে মুখোমুখি হতে হয় লোকসানের। বৃষ্টির দিনে কেমন হয় বেচাকেনা, এমন প্রশ্নের উত্তর খুবই সংক্ষেপ, শূন্যের কোঠায়। ব্যবসায়ীরা জানান, জলমগ্ন রাস্তায় যেখানে ক্রেতা সাধারণত ফুটপাতে দাঁড়ানোরই সুযোগ পান না, সেখানে তারা কেনাকাটা করবেন কিভাবে? বৃষ্টির সময় তো এখানে হয়ই না, এটা বাইরের সাইড না, এটা তোমার রাস্তা, মেন রাস্তা। নর্মালি একটু বৃষ্টি হলে এখানে ড্রাইভার দোকানদারি তো অবস্থা শেষ। মনে করেন যেদিন বৃষ্টি হবে ওদিন আমাদের দোকানদারি নাই। 2 লাখ টাকার মাল বেচছে, এটি উড়াতে যাবে 2-3 বছর। শুধু ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হন তা নয়, দৈনিক বেতনে দোকানে কাজ করা শ্রমিকদেরও পড়তে হয় বিপাকে। বৃষ্টিতে বন্ধ থাকে তাদের মজুরি। একটু বৃষ্টি হলে মোটামুটি আধা ঘন্টা প্লাস যদি বৃষ্টি হয় তাহলে এখানে পানি জমে যায়, তখন আর আমাদের দোকান খোলা বা দোকানদারি করার সম্ভব হয় না। আমাদের বেতন মনে করেন যে আমাদের দৈনিকের বেতন দৈনিক দেয়, যদি আমরা দোকান না খুলতে পারি আমাদের মালিক আমাদের বেতন দিতে পারে না। সব দিক দিয়ে লস, আমাদের দোকানপাট খুলতে পারি না খুলতে পারলে হাজিরা পাবো। শুধু হকাররা নয়, রাজধানীর বিভিন্ন অলিগলিতে থাকা ছোটখাটো দোকানিরাও এই বৃষ্টিতে সৃষ্ট জলাবদ্ধতার ফলে ভোগান্তিতে পড়ছেন এবং ক্ষতির সম্মুখীন হচ্ছেন। একটু বৃষ্টি হলে এই মহলায় পানি ওঠে, মানে পানি ওঠে অনেক দিন যাবত। হ্যাঁ, আর এই বৃষ্টির কারণে দোকান বন্ধ ছিল 3 দিন। একটু বৃষ্টি হলে অনেক পানি হয়, বেচা কেনার উপরে আর যেমন
15-20 হাজার টাকা সেল আছে, আমাদের এটাই বেচে হয় না। আমরা ছোটোখাটো দোকানদারি করি, মনে করেন এখানে খুব কষ্টের মধ্যে আছি ভাই। আকাশের মেঘে হয়তো প্রকৃতির রূপ ফেরে, কিন্তু মেঘ দেখলেই রাজধানীর হকাররা পড়েন শঙ্কায়। কখন বুঝি বৃষ্টিতে ভিজে তাদের কর্মস্থল। এমন পরিস্থিতিতে ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন সহ সমস্যার স্থায়ী সমাধান চান এসব ব্যবসায়ীরা। আলোয়ান খান, দীপ্ত সংবাদ, ঢাকা। পর্যটন কেন্দ্র কুয়াকাটায় নিরাপদ পানি, ড্রেনেজ ও বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়নে 48 কোটি টাকা ব্যয়ে নির্মিত হচ্ছে ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট। চলতি বছরের জানুয়ারিতে শুরু হয়েছে নতুন এই প্রকল্পের কাজ। এটি বাস্তবায়ন হলে কুয়াকাটায় সুপেয় পানির সংকট কমবে, পাশাপাশি উন্নত হবে পর্যটন নগরীর পরিবেশ। পটুয়াখালীর কুয়াকাটায় আগত পর্যটক ও স্থানীয় বাসিন্দারা বছরের পর বছর ব্যবহার করছে আয়রনযুক্ত লালচে পানি। এসব পানি ব্যবহারের ফলে ক্যান্সার সহ নানা জটিল রোগের ঝুঁকি বাড়ছে। সাগর বেষ্টিত এলাকা বিদায় আমরা ডিপ টিউবওয়েল বা স্যালোর মাধ্যমে ভালো কোনো পানি পাচ্ছি না। স্যালো টিউবওয়েলের যে পানি, এটা আমরা তুলি 15 থেকে 20 ফিট নিচ থেকে। এই পানিটা প্রচুর দুর্গন্ধ, এ কারণে এটা খাওয়ার কোনো ব্যবস্থা নাই। এই পানিতে লিগনিন, ট্যানিন, আর্সেনিক সহ বিভিন্ন ধরনের ভারী ধাতু থাকে, যেগুলো মূলত কার্সিনোজেনিক এবং মানব স্বাস্থ্যের জন্য হুমকি স্বরূপ, এবং এগুলো পান করলে ক্যান্সার পর্যন্ত হতে পারে। তাই কুয়াকাটা পৌর শহরে নির্মাণ করা হচ্ছে নিরাপদ পানি প্রকল্প। ইতিমধ্যে এ প্রকল্পের 20টি গভীর নলকূপ ও 1 কিলোমিটার ড্রেনেজ এলাকার কাজ শেষ হয়েছে। ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্ট হবে, যেখানে আমাদের 4টা উৎপাদক নলকূপ থাকবে এবং আমাদের একটা সমন্বিত বজ্র ব্যবস্থাপনা কেন্দ্র হবে, এবং আমাদের পাইপ নেটওয়ার্কের কাজও চলমান, এবং আমাদের ভূমি অধিগ্রহণটা শেষ পর্যায়ে আছে। ভূমি অধিগ্রহণটা শেষ হওয়ার পরপরই আমরা ওয়াটার ট্রিটমেন্ট প্ল্যান্টের কার্যক্রম শুরু করব। 2021 সালে নিরাপদ পানির জন্য আরও একটি প্রকল্প নির্মাণ করেছিল পৌর কর্তৃপক্ষ। তবে সে প্রকল্পের এক ফোঁটা পানিও পৌরবাসী না পাওয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন। এর আগেও একটি প্রকল্প হয়েছে, এই প্রকল্পটিতে কোটি কোটি টাকা এখানে দুর্নীতি হয়েছে। সেই প্রকল্পটা কোথায় সেটা আমরা আজ পর্যন্ত দেখিনি। আগে যে আমরা যে এখানে যে পাইপ বসেছিল, পানির লাইন, সাপ্লাই লাইন করছিল, আসলে তো ওইটা আর কি বাস্তবায়ন হয় নাই। এখন যেটা করতেছে এটা যেন কুয়াকাটা সবাই আমরা পানিটা যেন পাই। এই প্রকল্পটি বাস্তবায়ন হলে কুয়াকাটার 1000 পরিবার পাবে নিরাপদ পানি। এছাড়া পর্যটকরা পাবে 1000 লিটারের নিরাপদ পানির একটি ওয়াটার ক্যারিয়ার। এছাড়া এই প্রকল্পের জন্য ইতিমধ্যে অধিগ্রহণ করা হয়েছে জমি। পটুয়াখালী থেকে মোহাম্মদ ইমরান, দীপ্ত সংবাদ। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। ভারতের সিকিমে একটি নির্মাণাধীন টানেলে ভূমিধসের পর গ্যাস লিকেজের ঘটনায় 8 জন মারা গেছেন। এখনও 18 জনের বেশি শ্রমিক টানেলে আটকা পড়েছেন। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, সোমবার স্থানীয় সময় বিকেলে দক্ষিণ সিকিমের সামারডুং টানেলে এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের তথ্য মতে নির্মাণাধীন টানেলে হঠাৎ করে ভূমিধসের কারণে পথ বন্ধ হয়ে যায় এবং বেশ কয়েকজন শ্রমিক আটকা পড়েন। ভূমিধসের পরে সেখানে মিথেন গ্যাস ছড়িয়ে পড়ে। টানেল থেকে বেরিয়ে আসা কয়েকজন শ্রমিক জানিয়েছেন, তারা ভেতরে বিস্ফোরণের মতো একটি বিকট শব্দ শুনে দ্রুত বাইরে চলে আসেন। তবে অনেক শ্রমিক ভেতরে আটকা পড়ে যান। এই ঘটনায় 8 জন মারা গেছেন এবং 12 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। আটকে পড়াদের উদ্ধারে এনডিআরএফের পাশাপাশি রাজ্য দুর্যোগ মোকাবেলা বাহিনী, সিকিম পুলিশ, ফায়ার সার্ভিস ও জরুরি সেবা বিভাগের সদস্যরা কাজ করছেন। তবে বিষাক্ত গ্যাসের কারণে উদ্ধারকারীদের দুর্ঘটনাস্থলে পৌঁছাতে বেগ পেতে হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। আফগানিস্তানের নুরিস্তান প্রদেশে আকস্মিক বন্যায় অন্তত 20 জন নিহত এবং 80 জনেরও বেশি আহত হয়েছেন। এই ঘটনায় প্রদেশটির রাজধানী পারুনের মেয়র সহ আরও 105 জন নিখোঁজ রয়েছেন। আফগানিস্তানের দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, পাকিস্তান সীমান্তবর্তী নুরিস্তান প্রদেশের পারুন এলাকা ও এর আশপাশ এলাকায় এসব হতাহতের ঘটনা ঘটেছে। সোমবারের এ বন্যায় নুরিস্তানের প্রধান শহর পারুনের বহু ঘরবাড়ি ও দোকানপাট ধ্বংস হয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে মৌসুমি বৃষ্টির প্রভাবে পুরো অঞ্চলে ফসলসহ ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের কর্মকর্তারা নিখোঁজদের সন্ধান এবং মরদেহ উদ্ধারে অভিযান শুরু করেছেন। বন্যার পানি সরে যাওয়ার পর শহরের বিভিন্ন স্থানে বড় বড় পাথর ছড়িয়ে রয়েছে।
টানা 10ম রাতের মতো ইরানের বিভিন্ন অঞ্চলে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। ফলে ইরানের সিরিক, বন্দর আব্বাস, কেশমদ্বীপ, চাবাহার ও কুনারাকে বিস্ফোরণের খবর পাওয়া গেছে। জবাবে একই সময়ে কুয়েত সহ উপসাগরীয় দেশগুলোতে মার্কিন স্থাপনা লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলার দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী IRGC। এদিকে হরমুজ প্রণালীতে গ্রিসের মালিকানাধীন দুটি তেলবাহী ট্যাঙ্কারে হামলার ঘটনা ঘটেছে। বৈশ্বিক জাহাজ পর্যবেক্ষণকারী সংস্থা যুক্তরাজ্য মেরিটাইম ট্রেড অপারেশনস জানিয়েছে, ওমানের বন্দরনগরী লিমা উপকূলের কাছেও আরেকটি ট্যাঙ্কারে হামলা হয়েছে। হামলার ফলে জাহাজ দুটিতে আগুন লেগে যায়। যুক্তরাষ্ট্র ও ইরানের এমন পাল্টাপাল্টি হামলার মধ্যেই ইয়েমেনের ইরান সমর্থিত হুতি গোষ্ঠী সৌদি আরবের বিরুদ্ধে নৌ অবরোধ ঘোষণা করেছে। এতে পশ্চিম এশিয়ার উত্তেজনা আরও বেড়েছে। একই সঙ্গে সৌদির সঙ্গে ইয়েমেন সংঘাত আবারও নতুন করে শুরু হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিশ্বকাপের ফাইনালে হারের পর সমর্থকদের ধন্যবাদ জানিয়ে একটি বার্তা দিয়েছেন আর্জেন্টিনার অধিনায়ক লিওনেল মেসি। সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ছবি শেয়ার করেছেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর। ক্যাপশনে মেসি লেখেন, কষ্টটা অনেক বেশি এবং তার এই ক্ষত শুকাতে সময় লাগবে, তবে তিনি সব ভালো মুহূর্তগুলোকেও সঙ্গে রাখবেন। মাঠের লড়াইয়ে নিজেদের সবটুকু উজাড় করে দিয়ে খেলা সেই ম্যাচগুলো চিরকাল স্মৃতিতে থেকে যাবে। 39 বছর বয়সী এই মহাতারকা ফলাফলের চেয়ে দলগত যাত্রাপথকে বেশি প্রাধান্য দিয়েছেন। কিভাবে পুরো দল শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই করেছে, একের পর এক ম্যাচে পিছিয়ে পড়েও ঘুরে দাঁড়িয়েছে, সেই স্মৃতিগুলোকেই হৃদয়ে ধারণ করতে চান তিনি। আগামী মাসে বাংলাদেশের বিপক্ষে 2 ম্যাচের টেস্ট সিরিজের জন্য 13 সদস্যের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া। দলে ফিরেছেন অধিনায়ক প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড ও নাথান লায়ন। সর্বশেষ অ্যাশেজে চোটের কারণে এই 3 অভিজ্ঞ বোলার নিয়মিত খেলতে পারেননি। কামিন্স ও হ্যাজেলউডের পেস বোলিং বিভাগে আরও আছেন মিচেল স্টার্ক ও স্কট বোলান। টপ অর্ডারে কোনো পরিবর্তন আনেনি অস্ট্রেলিয়া। অ্যাশেজে অভিষিক্ত জেক ওয়েদারল্যান্ডের ওপরই আস্থা রেখেছে দল। ছন্দে না থাকলেও মার্নাস লাবুশেনকে দলে রেখেছে অস্ট্রেলিয়া। ICC টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হিসেবে এই 2 টেস্ট হবে ডারউইন ও ম্যাকাইয়ে। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ 2টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও তথ্য বিনোদনের খবর পেতে চোখ রাখুন দীপ্ত টিভি ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে। ধন্যবাদ।